হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। দেখো, বাংলা প্যাডাগজি থেকে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন রয়েছে। ওকে, 20টি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বাছাই করা প্রশ্ন। তাই প্রত্যেককে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। ওকে, দেখো আজকের প্র্যাকটিস সেট রয়েছে 10, এরপর থেকে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস দেবো। ওকে, তো বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে তোমরা মিস করে যাবে। ওকে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি অবশ্যই তোমাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। ওকে, তো বন্ধুরা দেখো, তোমরা যারা ভাবছো সমস্ত পিডিএফ পাওয়ার জন্য, তোমরা অবশ্যই পিডিএফগুলো পেতে পারো। তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যদি ওখান থেকে যুক্ত না হতে পারো, তাহলে কিন্তু তোমরা ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, ওখান থেকে তোমরা অবশ্যই করে যুক্ত হতে পারো। ওকে, তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে দেখে নেব 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি রয়েছে। তাই তোমাদের প্রত্যেকে বলছি, আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্র্যাকটিস সেট। ওকে, তো তাই প্রত্যেকে বলছি তোমরা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ওকে, তো বন্ধুরা, চলো শুরু করি আজকের ভিডিওর যে প্রশ্নগুলো কি কি রয়েছে দেখে নিই। দেখো কি বলেছে, 1 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো নোয়াম চমস্কির তথ্য অনুসারে একটি ভাষা হলো। দেখো, নোয়াম চমস্কির তথ্য অনুসারে আমরা জানি নোয়াম চমস্কি কিন্তু একটা খুবই বড় নাম ভাষা শিক্ষার ক্ষেত্রে। ওকে, তো তিনি বলেছিলেন যে প্রত্যেকটা শিশু কিন্তু জন্মগতভাবে ভাষা শেখার অধিকারী হয়ে থাকে। তার যে মাথার মধ্যে কি রয়েছে, ল্যাড। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ সে কিন্তু নিজে নিজে ভাষা শিখতে শুরু করে। সেটাই তিনি কিন্তু বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। ওকে, তো বন্ধুরা দেখো, নোয়াম চমস্কির তথ্য অনুসারে তিনি ভাষা হলো, ভাষা কি বলেছিলেন দেখো, একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তোলা, উৎপাদনমূলক কার্যধারা, সৃজনমূলক কার্যধারা, বি সঠিক কোনোটি না। দেখো, নোয়াম চমস্কি অবশ্যই কিন্তু তিনি বলেছিলেন যে একটি নির্দিষ্ট শৃঙ্খলাবোধ গড়ে তুলতে হবে এবং উৎপাদনমূলক যে কার্যধারা, সেটা কিন্তু তার মধ্যে একটা ছিল ভাষা এবং সৃজনমূলক কার্যধারা। শিশুর সৃজনমূলক কার্যধারা হচ্ছে একটা ভাষার মধ্যে, তার তত্ত্বের মধ্যে অবশ্যই তিনি ভাষার মধ্যে রেখেছিলেন। তাহলে এখানে দুটি, দেখো এ এবং বি কিন্তু দুটি যা সঠিক। ওকে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি, দেখো এ ও বি সঠিক। চলো নেক্সট। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, পঠন হলো এক প্রকার। দেখো, পঠন এক প্রকার কি, গ্রহণমূলক দক্ষতা, প্রকাশমূলক দক্ষতা, সৃজনমূলক দক্ষতা, সি উভয়ই। দেখো, আমরা এল লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ওকে, এল এস আর ডাব্লিউ, এই যে রুলসটা বা এই যে নিয়মটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ফলো করতে হবে। অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। ওকে, এই যে 4টি বিষয় রয়েছে, তার মধ্যে দেখো পঠন হলো অর্থাৎ শোনা, বলা, পড়া, লেখা। দেখো, এই লিসেনিং আর রিডিং, এই যে লিসেনিং আর রিডিং, এই দুটির মধ্যে কিন্তু আমাদের এই দুটো হয়ে গেল কি, গ্রহণমূলক দক্ষতা। ওকে, আর স্পিকিং অ্যান্ড রাইটিং, অর্থাৎ এই স্পিকিং, বলা এবং লেখার মধ্যে দিয়ে আমরা কিন্তু আমাদের সমস্ত কিছুটাকে প্রকাশ করতে পারি, তাই তো? তাই এটাকে বলা যায় প্রকাশমূলক দক্ষতা। ওকে, অর্থাৎ আর লিসেনিং আর রিডিং, অর্থাৎ শোনা এবং পড়া, এই দুটো হচ্ছে কি গ্রহণমূলক। এই আমরা শুনে কিন্তু একটা বিষয় গ্রহণ করতে পারি এবং পড়ে একটা বিষয় গ্রহণ করতে পারি। তাহলে এখানে দেখো পঠনটা কি হয়ে যাচ্ছে, পঠনটা হয়ে যাচ্ছে কি, গ্রহণমূলক দক্ষতা। পঠন আর শোনা, শ্রবণ আর পঠন কিন্তু গ্রহণমূলক দক্ষতা। ওকে, রিসেপটিভ স্কিল। আর স্পিকিং এবং রাইটিং, এই দুটো হচ্ছে কি, প্রকাশমূলক দক্ষতা। ওকে, প্রোডাক্টিভ স্কিল। চলো নেক্সট। পরটা দেখো, মাতৃভাষা অপরিহার্যতা বোঝাতে কার নাম স্মরণে আসে। অর্থাৎ মাতৃভাষার যে অপরিহার্যতা, সেই 4টি অপশন রয়েছে। দেখো,
স্বামী বিবেকানন্দ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দেখো মাতৃভাষার অপরিহার্যতা বোঝাতে কিন্তু প্রথমে যার নাম আসে তিনি হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কিন্তু মাতৃভাষার উপরে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। ওকে, নেক্সট, নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদন হলো মূল কথা? দেখো নিম্নলিখিত কোন পাঠে রস আস্বাদন হলো মূল কথা? দেখো সাধনা পাঠ, ধারণা পাঠ, চর্বণা পাঠ, বিস্তৃতি পাঠ। দেখো অর্থাৎ কোন পাঠের মধ্যে দিয়ে আমরা রস আস্বাদন করতে পারি? দেখো সাধনা পাঠ, দেখো ধারণা পাঠ। ধারণা পাঠ অর্থাৎ যে পাঠের মধ্যে দিয়ে একটা আমরা ধারণা পাই, তাহলে সেটা হচ্ছে কি ধারণা পাঠ। যেমন খবরের কাগজের পাঠ, যদি আমরা সংবাদপত্র পাঠ চটপট আমরা ছোট দেখে নিই, নিয়ে তার মধ্যে একটা ধারণা করে নিই। দেখো চর্বণা পাঠ অর্থাৎ যে সকল পাঠে আমরা কি হচ্ছে গভীরভাবে পড়া হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি চর্বণা পাঠ। বিস্তৃতি পাঠ অর্থাৎ প্রবল পাঠ, অর্থাৎ অনেক সময় ধরে কোনো বিষয় পাঠকে হচ্ছে কি বিস্তৃতি পাঠ। যেমন রামায়ণ মহাভারত আমরা পড়ি যে অনেক সময় ধরে, সেগুলো হচ্ছে কি বিস্তৃতি পাঠ। আর সাধনা পাঠ অর্থাৎ যে সকল পাঠ রস আস্বাদন করা হয়, সে অর্থাৎ স্বাদ, কোনো কিছু পড়ে তার স্বাদ গ্রহণ করাটা হচ্ছে কি সাধনা পাঠ, বা রস আস্বাদন করাটা হচ্ছে কি সাধনা পাঠ। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো এটা সাধনা পাঠ। নেক্সট, অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তাকে। দেখো অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তাকে অর্থাৎ গেস্টাল্ট তত্ত্ব। দেখো প্যাভলভ, কার্ল লিউইন, থর্নডাইক না কোহলার? দেখো অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তা কিন্তু কোহলার। ওকে, কোহলার। গেস্টাল্ট তত্ত্ব, এই গেস্টাল্ট তত্ত্ব বা অন্তর্দৃষ্টিমূলক তত্ত্ব তিনজন প্রবক্তা ছিলেন। কে কে? ওয়াদিমার, কফকা আর কোহলার। ঠিক আছে, এই তিনজনের মধ্যে যদি কোহলার না থাকতো, যদি ওয়াদিয়ার, কফকা যদি থাকতো, তাহলে সেগুলো উত্তর হতো। ওকে, আর প্যাভলভ, দেখো প্যাভলভ আমরা জানি প্রাচীন অনুবর্তন, প্যাভলভ প্রাচীন অনুবর্তন। কার্ল লিউইনের হচ্ছে কি ফিল্ড থিওরি, তাই তো, কার্ল লিউইনের ফিল্ড থিওরি। আর থর্নডাইক ভুল ও প্রচেষ্টার তত্ত্ব। ওকে, তো বন্ধুরা তাহলে অন্তর্দৃষ্টিমূলক তত্ত্বের প্রবক্তা হচ্ছে কি কোহলার। নেক্সট, দেখো শিক্ষাকে বাস্তবের সাথে যুক্ত করে জীবন কেন্দ্রিক করতে হবে বা করতে কোন শিক্ষা দিতে হবে? তাহলে বাস্তবের সাথে যুক্ত করে জীবন কেন্দ্রিক করতে কোন শিক্ষা দিতে হবে? দেখো মাতৃভাষার শিক্ষা, সাংস্কৃতিক ভাষার শিক্ষা, রাষ্ট্রভাষার শিক্ষা, ইংরাজি ভাষার শিক্ষা। দেখো তোমরা বুঝতে পারছো এখানে যে কোন শিক্ষা দিতে হবে। অবশ্যই কিন্তু মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে হবে। নেক্সট পয়েন্টটা দেখো, 7 নম্বর প্রশ্ন কি বলেছে? ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি কোনটি? ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে বিশ্লেষণ পদ্ধতি 4টে অপশন দেওয়া রয়েছে। দেখো সূত্রগুলোকে মুখস্থ করা, উদাহরণগুলোকে মুখস্থ করা, উদাহরণগুলোকে মুখস্থ করা, সূত্রগুলোকে উদাহরণের সঙ্গে বারবার বিশ্লেষণ করা। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই মিস করে যেতে পারো। ওকে, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি সুন্দর হাত দিয়ে অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটু করে শেয়ার করে দাও। তো বন্ধুরা দেখো বিশ্লেষণ পদ্ধতি বলেছে, বিশ্লেষণ পদ্ধতি অর্থাৎ সেই পদ্ধতি কিন্তু বারবার বিশ্লেষণ করার মাধ্যমে, উদাহরণ সাহায্যে বিশ্লেষণ করার মাধ্যমে যে পদ্ধতি হয় বা যে পদ্ধতিতে শেখানো হয়, সেটা হচ্ছে কি বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ সঠিক উত্তরটি হয়ে গেল দেখো ডিটা, সূত্রগুলি উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করা। ওকে, নেক্সট পরেরটা দেখো কি বলেছে? মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তরটি হলো। মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তর কোনটি? দেখো অর্জন, স্বচ্ছন্দ গতি, মান্য করা, সার্বজনীনতা। দেখো মনস্তাত্ত্বিক ভাবে ভাষা শিক্ষার জন্য চতুর্থ স্তর হচ্ছে কি সার্বজনীনতা। ওকে, সার্বজনীনতা। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে? রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্রে, রেগুলেটরি ভাষাবৃত্তির ক্ষেত্রে শিশু খাদ্য চায়, জ্ঞান অর্জন করতে চায়, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়, অন্যের কথা শুনতে চায়। দেখো রেগুলেটরি ভাষাবৃত্তি অর্থাৎ শিশু যখন অন্যের যে আচরণ রয়েছে সেই আচরণের উপর সে আত্মনিয়োগ করে এবং সেই
তার আচরণটাকে নিয়ন্ত্রণ করতে চায়, সেটা হচ্ছে কি রেগুলেটরি ভাষাভিত্তি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে চায়। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্নে কি বলেছে, শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? শিশুর ভাষা অর্জনে নিচের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখো শিক্ষক, পরিবার, বিদ্যালয়, সংবাদ মাধ্যম। দেখো শিশুর ভাষা অর্জনে একদম তোমরা সকলে বুঝতে পারছো, তোমরা সবাই জানো যে পরিবার কিন্তু সব থেকে বিশেষ করে অর্জনে, ভাষা অর্জনে বলেছে, ভাষা শিখনে নয়, ভাষা অর্জনে বলেছে, অর্থাৎ পরিবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই করে পালন করে থাকে। চলো নেক্সট, পরেরটা দেখো, মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন? মূল্যায়নের জন্য কিসের প্রয়োজন? দেখো পরীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, সাধারণ মান নিরূপণের প্রয়োজন হয়, পেশাদার সংস্থার প্রয়োজন হয়, ভালো শিক্ষকের প্রয়োজন হয়। দেখো ভালো শিক্ষকের প্রয়োজন হয় আর পেশাদার সংস্থার প্রয়োজন হয়। মূল্যায়নের জন্য পেশাদার সংস্থার কিন্তু এখানে কোনো গুরুত্ব নেই। ওকে, আর মূল্যায়নের জন্য তখন পরীক্ষারও কোনো বিষয় থাকে না, পরীক্ষার না হলেও আমরা কিন্তু মূল্যায়ন করতে পারি। ওকে, আর দেখো ভালো শিক্ষক আর সাধারণ মান নিরূপণ, শিশুর কিন্তু সাধারণ মান নিরূপণের ক্ষেত্রে কিন্তু সব থেকে মূল্যায়ন প্রয়োজন হয়। ওকে, শিশুর মধ্যে যে তার যে মান রয়েছে, অর্থাৎ শিশুটি কি কোয়ালিটি বা তার মধ্যে কি উন্নতি ঘটছে, সেই সকল বিষয়ের দিক থেকে কিন্তু মূল্যায়নের অবশ্যই প্রয়োজন হয়। নেক্সট দেখো ভাষার আয়ত্তি হলো, ভাষার আয়ত্তি কি? একটি নিয়ম সর্বোচ্চ প্রক্রিয়া, একটি স্বাভাবিক প্রক্রিয়া, একটি সচেতন প্রক্রিয়া, একটি অচেতন প্রক্রিয়া। দেখো ভাষার আয়ত্তি অর্থাৎ অ্যাকুইজিশন কিন্তু অবচেতন মনের প্রক্রিয়া, তাই তো? অবচেতন মনের প্রক্রিয়া, এখানে কিন্তু শিশু সচেতন থাকে না, তাহলে এটা কিন্তু হবে না। ওকে, শিশু এখানে সচেতন থাকে না, অচেতন প্রক্রিয়া, অচেতন নয় অবচেতন প্রক্রিয়া হয়, তাহলে এটাও নয়। এবার দেখো নিয়ম সর্বস্ব, ভাষার আয়ত্তি বা অ্যাকুইজিশন কিন্তু কোনো নিয়ম থাকে না, ভাষার আয়ত্তির মধ্যে কোনো নিয়ম থাকে না, সেটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে, তাহলে এটা হচ্ছে কি একটি স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কি? মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কি? প্রয়োজনের তাগিদে কথা বলা, ভাবের আদান প্রদানের জন্য কথা বলা, মানুষ কথা না বলে থাকতে পারে না বলে কথা বলে, আর বলার জন্য বলতে হয় বলে। দেখো মানুষের কথা বলার প্রধান উদ্দেশ্য কিন্তু তোমরা সবাই জানো বা বুঝতে পারছো, ভাবের আদান প্রদানের জন্য কিন্তু কথা বলা। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন পদ্ধতির মূল কথা ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা? ব্যাকরণের নিয়মাবলী মুখস্থ করা। দেখো সাংগঠনিক আবেদন অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, প্রত্যক্ষ পদ্ধতি ডিরেক্ট মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, স্বাভাবিক আবেদন ন্যাচারাল অ্যাপ্রোচ। দেখো ন্যাচারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে নিয়মাবলীর বিষয় থাকে না, তাহলে এটা কিন্তু প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম। এবার দেখো সাংগঠনিক আবেদন অর্থাৎ স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, অর্থাৎ যে অ্যাপ্রোচে পরপর একটা সাংগঠনিক স্ট্রাকচার থাকে, প্রথমে দেখা যাচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবে যেটা, তাহলে এখানে নিয়মাবলী মুখস্থ করার কোনো কিন্তু ব্যাপার থাকে না। এবার দেখো ডিরেক্ট পদ্ধতি বা ডিরেক্ট মেথড, প্রত্যক্ষ পদ্ধতিতে কিন্তু সবসময় সেই ডিরেক্ট পদ্ধতিতে কোন রকম কিন্তু নিয়মাবলী থাকে না। বিষয়টা হচ্ছে কি ডিরেক্ট পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, ঠিক আছে, টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কথা বলা হয়। ওকে, সবসময় টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের সেটা কিন্তু ডিরেক্ট মেথডের মাধ্যমে হয়, তাহলে এখানে কিন্তু কোনো রকম নিয়মাবলী মুখস্থ করার বিষয় থাকে না। আর যেটা রয়েছে দেখো এখানে ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন মেথড, ওকে, জিটিএম, অর্থাৎ এই গ্রামার ট্রান্সলেশন মেথডের বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে এখানে কিন্তু ব্যাকরণে একটা নিয়ম মুখস্থ করা হয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি দেখো এখানে কি বলেছে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি। নেক্সট পরেরটা দেখো,
নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়? দেখো, পেশনা, আত্মবিশ্বাস, পেশনা কিন্তু অবশ্যই, মোটিভেশন দরকার ভাষা শেখানোর ক্ষেত্রে। সেলফ কনফিডেন্স, অবশ্যই শিশুর মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে সেলফ কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি এটা শিখতে পারবো, ওকে, সেই বিষয়টা কিন্তু শিশুর মধ্যে অবশ্যই থাকতে হবে। শিখনে বিশেষ অঙ্গভঙ্গি, আর শিখনে কিন্তু বিশেষ অঙ্গভঙ্গি রাখতে হবে, সেই অঙ্গভঙ্গির মাধ্যমে কিন্তু তার ভাষা শিখনটা আরো সক্রিয় হয়ে উঠবে। আর অনুবাদ, দেখো অনুবাদের কিন্তু এখানে কোনো ট্রান্সলেশন বা অনুবাদের কোনো প্রয়োজন কিন্তু এখানে নেই, ওকে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল দেখো ডিটটা। নেক্সট 16 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভাষার অসঙ্গতি আছে এমন শিক্ষার্থীদের জন্য শিক্ষক হিসেবে আপনি কি করবেন? অর্থাৎ যাদের মধ্যে যে ভাষার অসঙ্গতি আছে সেই শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক হিসেবে আপনি কি করবেন? দেখো, সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন, মাঝে মাঝে একটু অস্পষ্ট নির্দেশ দেবেন, সব সময় অস্পষ্ট নির্দেশ দেবেন, কেবল লিখিত নির্দেশ দেবেন। দেখো, লিখিত নির্দেশ তো দেওয়া যাবে না, আর অস্পষ্ট নির্দেশও দেওয়া যাবে না, কারণ যে শিশুদের মধ্যে ভাষার অসঙ্গতি আছে তারা কিন্তু অস্পষ্ট নির্দেশ বা লিখিত নির্দেশ দিলে কিন্তু তারা বুঝতে পারবে না। তাদের জন্য কিন্তু সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ অবশ্যই করে দিতে হবে। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এখানে ইয়েরটা, ওকে। তাহলে সবসময় সহজ এবং স্পষ্ট নির্দেশ দেবেন। দেখো 17 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর ভাষা ব্যবহারে মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? ভাষা ব্যবহারে মূল্যায়নের নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? দেখো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখছো অবশ্যই চটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, আর অবশ্যই প্রত্যেকে সুন্দর আঙুল দিয়ে একটি করে লাইক করে দাও যদি ভালো লাগে ভিডিওটি। যদি কোনো সমস্যা থাকে বা কীরকম ধরনের তোমাদের প্র্যাকটিসের দরকার অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমরা এই ভিডিওর সমস্ত পিডিএফ পেতে চাও অবশ্যই ডিএম লার্ন একাডেমি বলে সার্চ করতে পারো টেলিগ্রামে গিয়ে, এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ওখান থেকে অবশ্যই তোমরা সমস্ত তথ্য এবং পিডিএফ অবশ্যই পেয়ে যাবে, ওকে। তো বন্ধুরা দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শিক্ষার্থীর ভাষা ব্যবহারের মূল্যায়নের নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? দেখো, নজর সারণী, মূল্য নির্ণায়ক মানদণ্ড, রেটিং স্কেল, পোর্টফোলিও, আরেকটা বলছে দেখো পারস্পরিক ভাব বিনিময়। দেখো, ভাষা ব্যবহার বলেছে, ভাষা ব্যবহার অর্থাৎ ভাষা ব্যবহার আমরা কখন করি? যখন আমরা কিন্তু একে অপরের মধ্যে কথাবার্তা আদান প্রদান করি, একে অপরের মধ্যে ভাবের আদান প্রদান করি, তখন কিন্তু আমরা ভাষা ব্যবহার করি। আর সেই ভাষা ব্যবহারের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন ক্ষেত্রে আমরা কিন্তু যখন শিশু দুজন বা একাধিক যখন পরস্পরের মধ্যে একটা ভাষার বিনিময় করবে, তখন সেই ভাষার বিনিময় দেখে কিন্তু আমরা বা ভাষার বিনিময়ের মাধ্যমে কিন্তু ভাষা ব্যবহারের যে মূল্যায়ন সেটা আমরা করতে পারি। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে দেখো, পারস্পরিক ভাব বিনিময়। নেক্সট পরেরটা দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা কি? ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা দেখো, উদাহরণসহ সূত্রগুলি অনুধাবন করা ও প্রয়োগ করা, সূত্রগুলি মুখস্থ করা, পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ শিক্ষা করা, আর ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। দেখো, ব্যাকরণ ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাকরণের প্রধান উপযোগিতা শুধু কেবলমাত্র সূত্র বুঝিয়ে দিলে হবে না, আর পাঠ্যক্রমের সঙ্গে মিলিয়ে ব্যাকরণ করা এটাও চলবে না, আর সূত্রগুলো মুখস্থ করার বিষয়টা তো কোনোভাবে না, কিন্তু সূত্রগুলোকে অনুধাবন করতে হবে এবং তার প্রয়োগ করতে হবে। প্রয়োগ ছাড়া কিন্তু ভাষা শিক্ষার উপযোগিতা আমরা বুঝতে পারবো না, ওকে। যে ভাষাটা শেখার পরে আমরা কতটা তার প্রয়োগ করতে পারলাম সেটা কিন্তু মূল কথা। নেক্সট দেখো বন্ধুরা, পরের প্রশ্ন কি বলেছে, 19 নম্বর প্রশ্ন বলেছে, ছড়া শ্রেণীকক্ষে ব্যবহার করা উচিত, কারণ এগুলি। দেখো, ছড়া অবশ্যই কিন্তু শ্রেণীকক্ষে ব্যবহার করা উচিত, ঠিক আছে। এর কারণগুলি কি দেখো, শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়, শিক্ষার্থীকে অনুশাসনে রাখে, শিক্ষার্থীকে ভাষার ব্যাকরণ শিখনে সাহায্য করে, শিক্ষার্থীকে কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে ও তারপর গঠনে সাহায্য করে। দেখো, ছড়া ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীর ব্যাকরণের কোনো রকম কোনো বিষয় থাকে না, কারণ ছড়া শিশুর মধ্যে একটা আনন্দ তৈরি করে এবং শেখার ক্ষেত্রে একটা আগ্রহ তৈরি করে। তাহলে এখানে ভাষার ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই। আর অনুশাসনে রাখা, ছড়ার মাধ্যমে তার কিন্তু অনুশাসনে রাখা যায় না, ছড়ার মাধ্যমে তার একটা অন্তর্নিহিত যে চিন্তাভাবনা রয়েছে বা অন্তর্নিহিত যে পড়ার গতি সেটাকে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। আর শিক্ষার্থী কঠিন শব্দগুলি ব্যাখ্যা করতে, তারপর বাক্য গঠনে সাহায্য করা।
দেখো ছড়া ছড়া তার আনন্দ অনুভূতি এবং পড়ার প্রতি আগ্রহ যোগায়, ঠিক আছে। আর শব্দগুলি ব্যাখ্যা করতে কিন্তু আর বাক্য গঠনে এটা কিন্তু কোনোরকম ভাবে সঠিক নয়। আর এবার দেখো শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়, ঠিক আছে। শিক্ষার্থীর মধ্যে তার যে নির্দিষ্ট লক্ষ্য ভাষা, যে ভাষার ক্ষেত্রে যে লক্ষ্য, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটা কিন্তু বলার সুযোগ করে দেয় এখানে। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে গেলে দেখো শিক্ষার্থীকে লক্ষ্য ভাষা বা টার্গেট ল্যাঙ্গুয়েজ বলার সুযোগ করে দেয়। নেক্সট পরেরটা দেখো ডাইভার্স ক্লাসরুম, ভেরি ইম্পর্টেন্ট, দেখো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ডাইভার্স ক্লাসরুম। ডাইভার্স ক্লাসরুম কি আগে আমাদেরকে জানতে হবে। দেখো যে ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ভাষাভাষী শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক দিক থেকে আসা শিক্ষার্থী একই সঙ্গে ক্লাসের মধ্যে আসে, সেটা হচ্ছে কি ডাইভার্স ক্লাসরুম। সেখানে বিভিন্ন ধরনের শিক্ষার্থী থাকে। ওকে, এই কথাটি অর্থ কি, দেখো পৃথক বুদ্ধিসম্পন্ন ছাত্র, মাঝারি বুদ্ধিসম্পন্ন ছাত্র, একই বুদ্ধিসম্পন্ন ছাত্র আর কম বুদ্ধিসম্পন্ন ছাত্র। দেখো পৃথক বুদ্ধিসম্পন্ন ছাত্র, এই ডাইভার্স ক্লাসরুমে কিন্তু দেখো একই বুদ্ধিসম্পন্ন ছাত্র আর কম কম বুদ্ধিসম্পন্ন ছাত্র এখানে কিন্তু হবে না, আর মাঝারি বুদ্ধিসম্পন্ন, এই দুটো আমরা প্রথমে এলিমিনেট করে দিলাম। এবার দেখো পৃথক বুদ্ধিসম্পন্ন ছাত্র আর একই বুদ্ধিসম্পন্ন ছাত্র। যখন ডাইভার্স ক্লাসরুম, আমাদের কিন্তু মনে হতে পারে যে ডাইভার্স ক্লাসরুম মানে বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর ছাত্রছাত্রীরা আসে, অর্থাৎ এখানে তাদের মধ্যে পৃথক বুদ্ধিসম্পন্ন। দেখো বুদ্ধি কিন্তু পৃথক হয় না, বুদ্ধঙ্গ কিন্তু পৃথক হয়। ওকে, বুদ্ধি সকলের মধ্যে কিন্তু একই। ওকে, তাহলে বুদ্ধি পৃথক হয় না, তাহলে পৃথক বুদ্ধি সম্পন্ন করলে কিন্তু আমাদের অবশ্যই ভুল হবে উত্তরটা। এখানে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি কিন্তু একই থাকে, তাদের মধ্যে যে বুদ্ধঙ্গটা কিন্তু আলাদা হয়। তাহলে সঠিক উত্তরটি এখানে কি হবে, দেখো একই বুদ্ধি সম্পন্ন সমস্ত ছাত্র। ওকে, তো বন্ধুরা আজকের কিন্তু এই 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। আশা করি তোমাদের আজকের এই প্র্যাকটিস সেটটি অবশ্যই ভালো লেগেছে। প্রত্যেকের বলবো প্রত্যেকে একটু চটপট করে লাইক করে দাও। ওকে, আর সঙ্গে সঙ্গে একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর সমস্ত পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এরপরে কিন্তু আমরা ম্যারাথন ক্লাস করাবো, তাই প্রত্যেকের সঙ্গে জুড়ে থাকার জন্য অনুরোধ করছি। প্রত্যেকে ভালো থেকো, পড়তে থেকো। প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।